বগুড়ার মধুবন সিনেপ্লেক্স এখন মধুবন কমিউনিটি সেন্টার। চলচ্চিত্র পরিচালনায় সঙ্গীত পরিচালক ইমন সাহা। তার গল্পে সাধারণ এক মেয়ে হয়েছেন অসাধারণ। শেষ হয়েছে রায়হান রাফির আন্ধার ছবির দৃশ্য ধারণ। প্রধান তিন চরিত্রে আছেন চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। তাহসানের সাথে প্রেম নিয়ে মুখ খুললেন তাসনিয়া ফারিন। দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। বগুড়ার মধুবন সিনেপ্লেক্স এখন মধুবন কমিউনিটি সেন্টার। 4 বছর যেখানে চলচ্চিত্র প্রদর্শন হয়েছে, সেখানে এখন হচ্ছে বিয়ে বাড়ির আয়োজন। দিনের পর দিন লোকসান গুণে এমনটা করতে বাধ্য হয়েছেন বলে জানান হলটির মালিক রোকনউজ্জামান ইউনুসের ছেলে SM ইউনুস। 2021 সালে বগুড়ার ঐতিহ্যবাহী মধুবন সিনেমা হলকে বেশ জাঁকজমকভাবে আধুনিকায়ন করে সিনেপ্লেক্স করা হয়। শুরুতে মোটামুটি দর্শক পেলেও পরে ছবির অভাবে তৈরি হয় দর্শক সংকট। লোকসানের ভারে গেল 19 সেপ্টেম্বর থেকে বন্ধ করে দেওয়া হয় সিনেপ্লেক্সটি। সেখানে চালু হয় কমিউনিটি সেন্টার। তবে এটি চূড়ান্ত নয় বলে জানান হল মালিক। বলেন, নির্বাচন পর্যন্ত অপেক্ষা করবেন তারা। নতুন সরকার এলে রাখবেন কিছু দাবি। সরকারের সহযোগিতা পেলে পুনরায় চালু হবে হল, নয়তো চিরতরে বন্ধ হয়ে যাবে মধুবন সিনেপ্লেক্স। চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে সঙ্গীত পরিচালক ইমন সাহার। তার প্রথম চলচ্চিত্রের নাম সাইলেন্স আ মিউজিক্যাল জার্নি, যেখানে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক ও নীলাঞ্জনা নীলা। সিনেমাটির বিস্তারিত জানাতে গতকাল হয়েছে এক ঘরোয়া সংবাদ সম্মেলন। গ্রামের বাউল ঘরের এক মেয়ে, সঙ্গীত নিয়ে যা চোখ জুড়ে বড় স্বপ্ন। গ্রামের সে মেঠোপথ পেরিয়ে একসময় যার ঠাঁই হয় শহরের উজ্জ্বল আলোয়, ধনীদের আস্তানায়। নদীর পাড়ে সবুজ ঘাসে বেড়ে ওঠা বাউল মেয়ের জীবনে আসে নানা ঘাত প্রতিঘাত। সংগ্রামী জীবনে গান নিয়ে এগিয়ে যাওয়া সে গল্পে তৈরি হয়েছে মিউজিক্যাল ফিল্ম, নাম সাইলেন্স আ মিউজিক্যাল জার্নি। দীর্ঘ সঙ্গীত জীবনের যাত্রাপথে এবার সাইলেন্স সিনেমা দিয়ে পরিচালকের আসনে নাম লেখালেন সুরকার ও সঙ্গীত পরিচালক ইমন সাহা। বললেন, নতুন চেষ্টা তাকে চেনাবে ভিন্ন রূপে। সুখের আশায় দৌড়াতে দৌড়াতে আমরা কোথায় জানি একদম নিজেকেই হারিয়ে ফেলি। সো এই মেসেজটাই ওখানে আসলে, এবং এটা আমার মনে হয় নারী পুরুষ নির্বিশেষে সবাই এটাকে কানেক্ট করতে পারবে। যারা দেখবে ছবিটা, আমার বিশ্বাস এই ছবির কিছুটা ভালো কোনো না কোনো অংশ তাদের মন ছুবে। অন্যদিকে নতুন ঘরানার ছবিতে অভিনয়ে নিজের সেরাটা দিয়ে চেষ্টা করেছেন বলে জানান ছবির নায়িকা নীলাঞ্জনা নীলা। এই ক্যারেক্টারটার সাথে আমার মিল নেই, আবার কোথাও যেন একটা মিল আছে মনের মধ্যে। হয়তো এই ক্যারেক্টারটা যেই মন মানসিকতা বা তার যে একটা সোলফুল জার্নি আছে, সেটার সাথে সামহাও আমি কানেক্ট করতে পেরেছি। এই সিনেমাটা দেখলে আপনারা হয়তো আরও বুঝতে পারবেন। শুধু যে আমি এই সিনেমার জন্য খেটেছি তা না, এই ক্যারেক্টারও আমাকে অনেক কিছু শিখিয়েছে, অনেক একটা জার্নি দিয়ে নিয়েছে, ডিফারেন্ট একটা মানুষ বানিয়েছে আমাকে। সাইলেন্স আ মিউজিক্যাল জার্নি সিনেমায় অভিনয় করেছেন সাইমন সাদিক, নীলাঞ্জনা নীলা, ইন্তেখাব দিনার, আজাদ আবুল কালাম সহ অনেকে। 7 নভেম্বর থেকে ছবিটি দেখা যাবে দেশের প্রেক্ষাগৃহে। আমার মাথা ঠিকই আছে, আমি গ্রামে চলে। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। হাওয়া ছবির পর আবারও একসাথে চলচ্চিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি। তাদের দেখা যাবে রায়হান রাফি পরিচালিত আন্ধার ছবিতে, যেখানে চঞ্চল চৌধুরী আর তুষির সাথে প্রধান আরেকটি চরিত্রে আছেন সিয়াম আহমেদ। এর আগে চঞ্চল সিয়াম অভিনয় করেছিলেন গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত পাপ পুণ্য সিনেমায়। নতুন ছবি আন্ধার মূলত ভৌতিক গল্পকে উপজীব্য করে তৈরি হয়েছে। তবে কারা অভিনয় করছেন সিনেমাটিতে তা এতদিন অন্ধকারেই রেখেছিলেন নির্মাতা রায়হান রাফি। অবশেষে ভিডিও কনফারেন্সের একটি ছবি প্রকাশে জানা যায়, ছবির প্রধান 3 চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। গল্পে গোয়েন্দা দেলোয়ার চরিত্রে সিয়াম আহমেদ, শমশেরের ভূমিকায় চঞ্চল চৌধুরী এবং নাজিফা তুষি অভিনয় করেছেন নাদিয়া চরিত্রে। পরিচালক জানান, এরই মধ্যে শেষ হয়েছে আন্ধার ছবির দৃশ্য ধারণ, এখন কেবল মুক্তির অপেক্ষা। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু খবর। তাহসানের সাথে প্রেম নিয়ে মুখ খুললেন তাসনিয়া ফারিন। বলেন, একটি নাটকের সূত্র ধরে এমন গুঞ্জন ছড়ায় যা মোটেও সত্য নয়।
এই গুঞ্জনের কারণে ভালোবাসার মানুষকে প্রকাশ্যে আনতে বাধ্য হন বলেও জানান ফারিন। সঙ্গীত শিল্পী ও অভিনেতা জুবিন গার্গের স্বাভাবিক মৃত্যু হয়নি, এমনই দাবি করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সংবাদ মাধ্যমে তিনি জানান, মৃত্যুর কারণ চার্জশিট আকারে 8 ডিসেম্বরের মধ্যে জমা দিতে বলেছেন তিনি। নিজের জীবনের না বলা কথাগুলো ডায়েরিতে লিখে রাখেন অভিনেত্রী টাবু। গতকাল জন্মদিন উপলক্ষে অনুভূতি প্রকাশ করতে গিয়ে এই বলিউড তারকা বলেন, কোনো একদিন কথাগুলো প্রকাশ করবেন তিনি। আবারও এক হয়েছে কে পপ ব্যান্ড বিটিএস এর সকল সদস্যরা। 2026-এ আসছে তাদের নতুন অ্যালবাম। এরই মাঝে জানা গেল বিশ্ব ট্যুরে বেরোবে তারা। 2026-এর সেই ট্যুরের অংশ হিসেবে পারফর্ম করবে ভারতেও। মারা গেছেন 3 বার অস্কার মনোনয়নপ্রাপ্ত হলিউডের দাপুটে অভিনেত্রী ডায়ান ল্যাড। ওয়াইল্ড অ্যাট হার্ট খ্যাত 89 বছর বয়সী এই অভিনেত্রীর মেয়ে লরা ডার্ন মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। আজ প্রয়াত সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকার 14তম মৃত্যুবার্ষিকী। 2011 সালের 5 নভেম্বর অনন্ত পথের যাযাবর হন সঙ্গীতের এই কিংবদন্তি। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, কিংবা শরৎবাবু খোলা চিঠি দিলাম তোমার কাছে, অথবা আমি এক যাযাবর, যার কণ্ঠে ছিল এমনই আকুতির কথা। সেই ভূপেন হাজারিকার জন্ম 1926 সালের 8 সেপ্টেম্বর আসামের সাদিয়া গ্রামে। জীবদ্দশায় একাধারে তিনি ছিলেন গীতিকার, সুরকার, চলচ্চিত্র নির্মাতা, সাংবাদিক ও সাহিত্যিক। মানুষকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে গিয়েছেন অসংখ্য গান। বাংলা ও হিন্দি 2 ভাষাতেই যে গানগুলো পেয়েছে আকাশচুম্বী জনপ্রিয়তা। বাংলাদেশের সঙ্গে আত্মিক সম্পর্কের বাঁধন ছিল ভূপেন হাজারিকার। 71-এর মুক্তিযুদ্ধে এই শিল্পীর গান স্বাধীনতাকামীদের মাঝে আশার আলো জাগিয়েছিল। মৃত্যুর কয়েক বছর আগেও ঢাকায় এসে ভক্ত শ্রোতাদের মাতিয়ে গিয়েছিলেন তিনি। পশ্চিমবঙ্গে মুক্তির অপেক্ষায় আছে ক্রাইম মিস্ট্রি গল্পের ছবি দ্য একাডেমি অফ ফাইন আর্টস। জয়ব্রত দাস পরিচালিত এই সিনেমাটিতে অভিনয় করেছেন পায়েল সরকার, রুদ্রনীল। 14 নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দ্য একাডেমি অফ ফাইন আর্টস। অপরাধ, প্রতারণা আর বুদ্ধির খেলা, এই ত্রিমাত্রিক জগতের উপর দাঁড়িয়ে ওপার বাংলায় তৈরি হয়েছে এক ভিন্নধর্মী গল্প, যেখানে শিল্পী মানেই অপরাধ আর অপরাধীরাও যেন এক একজন শিল্পী। ছবির গল্প যেমন ব্যতিক্রম, ঠিক তেমনি ব্যতিক্রম এর নাম দ্য একাডেমি অফ ফাইন আর্টস। সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ পরিচালক জয়ব্রত দাস, যিনি প্রায় 3 বছর ধরে নিজের আবেগ, পরিশ্রম আর বন্ধুত্বের হাত ধরেই শেষ করেছেন এই ইন্ডি প্রজেক্টটি। গল্পের কেন্দ্রে এক বিরল অ্যান্টিক মদের বোতল, যাকে ঘিরে তৈরি হয় অপরাধের জটিল জাল। চোর, খুনি আর ঠক সবাই মিলে শুরু করে চূড়ান্ত এক ধাওয়া ধরার খেলা। কিন্তু পরিকল্পনা যত নিখুঁত, ঘটনা প্রবাহ ততটাই বিস্ফোরক। একের পর এক পাল্টা চাল, প্রতারণা আর অপ্রত্যাশিত মোড় গড়ে তোলে উত্তেজনায় ভরপুর এই কাহিনী। দ্য একাডেমি অফ ফাইন আর্টস ছবিটিতে অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, সৌরভ দাস, পায়েল সরকার, অনুরাধা মুখার্জি, সুদীপ মুখার্জি এবং অনিন্দ্যপুলক বন্দ্যোপাধ্যায়। 2025 সালের সবচেয়ে আলোচিত বাংলা অ্যাকশন থ্রিলার দ্য একাডেমি অফ ফাইন আর্টস প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী 14 নভেম্বর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মুক্তির অপেক্ষায় আছে নেটফ্লিক্সের দর্শক প্রিয় সিরিজের নতুন কিস্তি। দর্শক, বলছি দিল্লি ক্রাইম সিজন 3-র কথা। 13 নভেম্বর থেকে দেখা যাবে অপরাধ জগতের থ্রিলার এই গল্পটি। 91বারে হলিউড মুভি আপডেট। অবশেষে আলোর মুখ দেখছে আলোচিত সায়েন্স ফিকশন মুভি প্রেডেটর ব্যাডল্যান্ডস। আমেরিকার জনপ্রিয় নির্মাতা ড্যান ট্রাচিয়েনবার্গের পরিচালনায় এই সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পাবে 7 নভেম্বর। হলিউডের কিংবদন্তি সাইফাই ফ্র্যাঞ্চাইজি প্রেডেটর আবারও আসছে এক নতুন রূপে, নতুন গল্পে। তবে এবার উল্টে যাচ্ছে খেলার নিয়ম। যেখানে এতদিন প্রেডেটর ছিল নির্মম শিকারী, সেখানে এবার সেই পরিণত হবে শিকার। ড্যান ট্র্যাকটেনবার্গ পরিচালিত আসন্ন সিনেমা প্রেডেটর ব্যাডল্যান্ড তাই ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। ছবির ঘটনা প্রবাহ আবর্তিত হয় দূর পরবর্তী এক শত্রুভাবাপন্ন গ্রহ জেনাকে ঘিরে। সেখানে এক কিশোর প্রেডেটর নাম ডেক, নিজ গোত্রের কাছেই পরিত্যক্ত, দুর্বল ও তুচ্ছ বলে ভাবা হয় তাকে।
কিন্তু টিকে থাকার তাগিদে নিজের যোগ্যতা প্রমাণের যুদ্ধে নামতে হয় তাকে। শত্রুদের পাশাপাশি লড়াই করতে হয় নিজের রক্তের মানুষের স্বীকৃতির জন্য। এল ফ্যানিং এবং দিমিত্রিয়াস স্টার কোলোয়া মাতাঙ্গি অভিনীত এই ফিল্মটির বিশ্ব প্রিমিয়ার হয়েছে ৩ নভেম্বর ২০২৫-এ লস অ্যাঞ্জেলসের বিখ্যাত TCL চাইনিজ থিয়েটারে। আর আসছে ৭ নভেম্বর থেকে এটি মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্র জুড়ে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে দেখব জীবনযাপনের গল্প, জানাবো লাইফস্টাইলের কিছু আপডেট। আয়োজনটা এবারে কর্মজীবী নারীদের নিয়ে। একদিকে যেমন থাকে ক্যারিয়ারে এগিয়ে যাবার ভাবনা, তেমনি ব্যক্তি জীবনটা সাজাতেও চায় সঠিক পরিকল্পনা। এই বিষয়ে কি বলছেন বিশেষজ্ঞ, জানাবো সেই পরামর্শ। কুড়িতেই বুড়ি, নারীদের ক্ষেত্রে এই প্রবাদটি এখন নেই বললেই চলে। সময়ের সাথে বদলেছে নারীর জীবন আর দৃষ্টিভঙ্গি। ঘরে বাইরে সমান দক্ষতায় পারদর্শী হয়ে প্রবেশ করছেন কর্মক্ষেত্রে, ছুঁয়ে দেখছেন সাফল্যের মাইলফলক। এই জীবনে চলার মাঝে নিতে হয় বড় কিছু সিদ্ধান্ত। সংসার আর ক্যারিয়ার দুই সামলাতে গিয়ে অনেকেই মা হবার ছক কষছেন কিছুটা দেরিতে। কিন্তু ক্যারিয়ারের ক্লক আর বায়োলজিক্যাল ক্লক সবসময় এক ছন্দে চলে না। দ্বিধা আসে তখনই যখন পেশাগত সাফল্যের শিখরে পৌঁছানোর সুযোগ আসে, কিন্তু এদিকে আবার উপযুক্ত সময় মাতৃত্বের দিক থেকেও। তাই বিশেষজ্ঞদের মতে দেরিতে সন্তান নেওয়ার পরিকল্পনা করলেও সচেতনতা জরুরি। অনেকে দেরি করে বিয়ে করছে, তাদের ক্যারিয়ারের জন্য বেশি বয়সে বিয়ে হচ্ছে, সেটা মেল হোক অথবা ফিমেল হোক, পুরুষ নারী যারই হোক, সেক্ষেত্রে দেখা যায় তাদের ক্ষেত্রে বন্ধ্যাত্বের সমস্যাটা বাড়ছে। স্পেশালি মেয়েদের ক্ষেত্রে এগের পরিমাণ কমে যাওয়া, মেয়েদের ক্ষেত্রে ডিম্বাণু রিজার্ভ কমে যাওয়া, প্রেগনেন্সি না হওয়া অথবা জরায়ুর বিভিন্ন অ্যাবনর্মালিটি বা টিউমারের পেছনে এই সমস্যাগুলো কিন্তু দায়ী। সেক্ষেত্রে ক্যারিয়ারের জন্য যদি কারো বাচ্চা নিতে দেরি হয়, সেটা কিন্তু আমি বলবো যে ফিউচারের জন্য একটা প্রবলেম হতে পারে। তাই ক্যারিয়ার একদিকে চলবে, সঠিক সময়ে প্রেগনেন্সির প্ল্যানটাও কিন্তু আমাদেরকে করে ফেলতে হবে। কেউ যদি ভাবে তার হাতে কতটুকু সময় আছে, সেক্ষেত্রে ডিম্বাণু রিজার্ভ পরীক্ষা করে সে দেখে নিতে পারবে এবং ওটার উপর বেস করে কিন্তু সে নেক্সট প্ল্যানটা করতে পারবে। নারীদের প্রজনন ক্ষমতা সাধারণত 35-এর পর ধীরে ধীরে কমতে শুরু করে, আর 40-এর পর উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। তাই দেরিতে সন্তান নেওয়ার পরিকল্পনা করলে সেটা চিকিৎসকের সাথে শেয়ার করে নিলেই হবে পারফেক্ট ম্যাচিং। মুর্শনৈশী, চ্যানেল 24। এই শহরে কেউ হাসে, কেউ চুপ থাকে, কেউ আবার ভেতরে ভেতরে যুদ্ধ করে যায়। সবাই ভাবে সফলতা মানেই বড় অফিস, বড় নামডাক। কিন্তু বাস্তবতাটা ভীষণ কঠিন। উন্নতির জন্য সবার আগে দরকার সহ্য শক্তি আর নীরবে ভাঙতে শেখার সাহস। জীবনে উন্নতি শুধু একটি লক্ষ্য নয়, এই এক মানসিক পরীক্ষা। কাজের স্বাভাবিকতা বজায় রাখতে গিয়ে বেশিরভাগ কর্মজীবীরাই চাপা দেন নিজের মানসিক অস্বস্তির জায়গা। এতে করে দীর্ঘমেয়াদী মানসিক চাপের মধ্যে পড়তে হয়। তবু অফিসে কাজ চলে, মিটিং হয়, হাসিও থাকে, কারণ আজকের প্রতিযোগিতামূলক বাজারে মানসিক পরিপক্কতা হয়ে উঠেছে সাফল্যের প্রথম শর্ত। উন্নতি কেবল ফলাফলের উপর নির্ভর করে না, এটা এক যাত্রা যেখানে মানুষ বারবার ভাঙে, আবার নিজেই নিজেকে গড়ে তোলে। অক্সফোর্ডের এক গবেষণা এসেছে, যারা সংকটে আবেগ নয় স্থিরতা ধরে রাখতে পারে, তাদের সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা 65% বেশি কার্যকর। কর্মক্ষেত্রে খুব একটা সফল হয় না যিনি সবচেয়ে বুদ্ধিমান, বরং সফলতা ধরা দেয় তার কাছে যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে। এখানে সম্পর্ক নয়, মূল্য হয় পারফরমেন্সে। উন্নতির আসল মাপকাঠি তাই কতটা সহ্য করা যায়, কতটা চুপ থাকা যায়, আর কষ্টের মধ্যেও কাজ চালিয়ে যাওয়া যায়। এই নীরব সহ্য শক্তি শেষ পর্যন্ত হয়ে ওঠে সাফল্যের সবচেয়ে বড় শক্তি। শরীফুল হক, চ্যানেল 24।
এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।